জনসংখ্যা ও ভূমির অনুপাতে দেশে জন প্রতি মানুষের জন্য বরাদ্দ আছে মাত্র 10 ডেসিমেল জায়গা, ফুট হিসেবে যা 4,500 বর্গ ফুটেরও কম। বিশ্বের যে কোনো দেশের চেয়ে তা জন প্রতি কম। এই যখন অবস্থা, তখন দেশে আবাসন প্রকল্পের নামে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হাজার হাজার একর জমি অধিগ্রহণ করে রেখেছে যুগ যুগ ধরে, যেখানে নির্মাণ হয়নি কাঙ্ক্ষিত ঘরবাড়ি। এমনকি সেখান থেকে উৎপাদন হচ্ছে না ফসলও। তথ্য বলছে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬৯,০০০ হেক্টর আবাদি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে। নতুন বসত ভিটা, কলকারখানা, ইটভাটাও উন্নয়নের চাহিদা পূরণেও ব্যবহৃত হচ্ছে এসব জমি। পরিসংখ্যানের অঙ্ক দেখলে স্বাধীন বাংলাদেশের জন্মলগ্নে আবাদি জমির পরিমাণ ছিল 2,17,00,000 হেক্টর, যা বর্তমানে দাঁড়িয়েছে মাত্র ৮৮,29,০০০ হেক্টরে, যেখানে মাথা পিছু আবাদি জমির পরিমাণ এসে ঠেকেছে 0.44 হেক্টরে। দর্শক, দেশের আবাসন ব্যবসা, খালি প্লটে কৃষির সম্ভাবনা এবং ভূমির ব্যবহার নিয়ে আজ সারা দিন প্রতিবেদন প্রচারিত হয়েছে এখন টেলিভিশনে, যেখানে উঠে এসেছে আবাসন প্রকল্পের নামে কৃষি জমির অপচয়, বর্তমান অবস্থা এবং ফসলের সম্ভাবনা। এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি, মাহমুদ রাকিব। আজকের এখন প্রকাশে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে সরকারের প্রতিনিধি, আবাসন ব্যবসায়ী, নেতা, নগর পরিকল্পনাবিদ, আমার সহকর্মীরা অংশ নেবেন। আমরা আলোচনার নাম দিয়েছি ভূমির অপচয়। আর এর কথা বলতে স্টুডিওতে আমার সাথে আছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম এবং ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের পরিচালক মোহাম্মদ ইমদাদুল হক, এবং আছেন আমার সহকর্মী রকিবুল রাহাত। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, এছাড়া আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে আছেন আমাদের সহকর্মী চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, এবং সিলেট থেকে আছেন আমাদের সিলেটের ব্যুরো প্রধান গুলজার আহমেদ। আপনাদেরও স্বাগত জানাচ্ছি জিয়াদ এবং গুলজার। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে আছেন। হ্যাঁ, আমরা আপনাদের দেখতে পাচ্ছি। এছাড়া কিছুক্ষণ পর আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে আরও একজন যুক্ত হবেন। তিনি চট্টগ্রামের একজন নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান। আমরা তার সঙ্গে যুক্ত হব। আমরা শুরুতেই যেতে চাই আমাদের তিনজন সহকর্মী, তারা আজকে এই সামগ্রিক ভূমির যে অব্যবহৃত জমি কিংবা যেসব জমি বিভিন্ন আবাসন প্রকল্প রয়েছে, সেগুলোতে যে কৃষি উৎপাদন ক্ষমতাও বা যতটুকু আছে সে ব্যবহার হচ্ছে না, তা নিয়ে একটি সংবাদ আমরা প্রচারিত করেছি। আমাদের রাকিবুল রাহাত, গুলজার আহমেদ এবং হোসাইন জিয়াদ তিনজনে মিলে সংবাদটি প্রচার করেছে। আমরা একটু রাহাতের কাছে যেতে চাই। রাত, ছোট্ট করে একটু আমরা জানতে চাই, আমরা মূল আলোচনা যাবার আগে, এই যে সংবাদটি আপনি সংবাদ সংগ্রহ করেছেন, এই ভূমির যে অপচয় আমরা বলছি আজকের যে আমাদের আলোচনার বিষয়, আপনি কি কি পেয়েছেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে? কোথায় কোথায় সমস্যা মনে হয়েছে? আমরা প্রধানত যখন এই টপিকটি বেছে নেই, তারপরেই আমরা বিশেষ করে যে শহরতলি অর্থাৎ রাজধানীর আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে আমি গিয়েছি। সেগুলোতে গিয়ে আমি যতটুকু দেখতে পেরেছি, সেখানকার মানুষ তারা স্মৃতিচারণ করছেন যে আজ থেকে 10 বছর বা 20 বছর আগে তাদের সেখানের জীবনটা কেমন ছিল। আমি আমার প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে গ্রামের নাম, তারা এখনও গ্রামের নাম বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু যারা নগরের রয়েছেন বা যারা শহরে রয়েছেন, তারা এখন সেই গ্রামের নামে ওই জায়গাটিকে চেনে না। সেক্ষেত্রে তারা সেই জায়গাটির একটি স্মৃতিচারণ করছেন এবং একই সঙ্গে বলছেন যে তারা ভূমি যখন অধিগ্রহণ করা হয়েছে তাদের কাছ থেকে, তখন তারা সেটার প্রাপ্য টাকাটি পেয়েছেন, তা নিয়ে তাদের কোনো ধরনের আপত্তি নেই। কিন্তু তারা মনে করেছিল যে সেই জায়গাটি যত তাড়াতাড়ি নগর হিসাবে গড়ে উঠবে, তা কিন্তু হয়নি। এবং এখনও তারা দেখছেন যে সেখানে আবাসন যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, সেসব প্রকল্পে কোনো ভবন উঠছে না। দুই একটি আবাসন প্রকল্পে যে ভবনগুলো উঠছে সেগুলো বিচ্ছিন্নভাবে উঠছে, এবং এই জায়গাটিতে তারা আপত্তি জানাচ্ছেন। এবং আমি আরও একটি চিত্র পেয়েছি, সেটির কোনো হিসেব আমরা পাইনি, যে যেমন রাজুকের যিনি আছেন, রাজুকের 3টি প্রকল্প রয়েছে। সেই রাজুকের প্রকল্পগুলোতে আমরা দেখেছি যে কৃষি জমিতে চাষ করছে, বিশেষ করে যে প্লটের জায়গাগুলো রয়েছে সেগুলোতে কৃষক চাষ করছে, এবং তাদের চাষ করতেও কিন্তু কম মেহনতি
মেহনত করতে হচ্ছে না, কারণ তারা সেখানে বালু মাটি দিয়ে ভরাট করা হয়েছিল জায়গাগুলোতে। সেই জায়গাটিতে তারা গোবর এবং অন্যান্য যে সারগুলো রয়েছে সেই সার দিয়ে তারা মূলত কৃষি উৎপাদন করছে, এবং আমরা দেখেছি অধিকাংশই তারা সবজি উৎপাদন করছেন। এবং কেউ কেউ বলছেন যে যেসব জায়গায় তারা সবজি উৎপাদন করছেন সেখান থেকে বিঘা প্রতি তারা 1,000 বা 2,000 টাকার সবজি প্রতিদিনই কিন্তু তারা বিক্রি করতে পারছেন। তবে সব আবাসন প্লটের মালিক যে একই রকম তা না। অধিকাংশই বলছেন যে কেউ কেউ আবাসন প্লটে কোনো ধরনের কৃষি করতে দিচ্ছে না, তাদের আগ্রহ থাকা সত্ত্বেও। কেন দিচ্ছে না? কারণ তারা বলছে এই কৃষি করার সুবাদে অনেক নাকি এরকম ঘটনা আছে, যে ঘটনা তারা বলছেন যে তারা কৃষি করছেন, স্থানীয়দের বিভিন্ন ধরনের চাপ বা প্রলোভনে যার প্লট, তার প্লটে অন্য একজন কৃষক কৃষি করছেন, কিন্তু সেই জমিটি বেদখল হবার একটি ভয় রয়েছে। এবং এরকম এই কারণে কৃষি করতে অনেকে বাধা দেওয়া হচ্ছে। জি, বাধা আপনাকে দেওয়া ধন্যবাদ রাত। আমি একটু যেতে চাই গুলজার আহমেদ, সিলেটের আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। একদম ছোট্ট করে জানতে চাই গুলজার, যে 1 মিনিটের মধ্যে, যে আপনি যে এই সংবাদটি সংগ্রহ করতে গিয়ে সিলেটের সামগ্রিক অবস্থা কি দেখেছেন? যে আবাসন প্রকল্পগুলো রয়েছে সরকারি বেসরকারি, সেখানে ভবন নির্মাণ হয়েছে কিনা কাঙ্ক্ষিতভাবে, এবং সেখানেও যদি ভবন নির্মাণ না হয়ে থাকে সেখান থেকে কৃষি ফসল উৎপাদন হচ্ছে কিনা? আচ্ছা দেখুন, আমার ঢাকা সহকর্মী ইতিমধ্যে অনেক কিছুই আসলে আপনাদেরকে বলেছেন। তার চেয়ে একটু ব্যতিক্রম আছে সিলেটের প্রেক্ষাপটটা। সিলেটে আবাসন প্রকল্প তেমন একটি নেই, যেগুলো আছে সেগুলো প্রায় 10 থেকে 15 বছর আগে আবাসন প্রকল্প করা হয়েছে। প্রায় 2,000 একর জমি নিয়ে কোনো আবাসন রয়েছে, কিন্তু এখানে শুধুমাত্র হাফ দেয়াল ছাড়া এখন পর্যন্ত আর কিছুই উঠেনি। এক্ষেত্রে যারা আসলে আবাসন ব্যবসার সাথে জড়িত তাদের মুখোমুখি আমরা হয়েছিলাম যে এতদিন থেকে একটি এত বড় জায়গা আপনারা শহরতলিতে কেন রেখেছেন? শহরের চতুর্দিকে, সিলেট শহর কিন্তু খুব ছোট একটা শহর, কিন্তু শহরের তুলনায় অব্যবহৃত জমি যেগুলো আছে, অর্থাৎ উৎপাদন খাতে ব্যবহার করা হচ্ছে না, খালি জমি পড়ে আছে। আবাসন প্রকল্পের পাশাপাশি পাল্লা দিয়ে যারা আবাসন করেছে তাদের পাশে যাদের জমি ব্যক্তি মালিকানাধীনে আছে, তারাও কিন্তু একইভাবে তাদের জমিগুলো এইভাবে ওয়াল করে, হাফ ওয়াল করে কিংবা কংক্রিট দিয়ে মোটামুটিভাবে রেখেছে। তো এইরকম সিলেটের চতুর্দিকে প্রায় আমরা যেটা দেখেছি 10,000 একরের মতো জমি কিন্তু আশপাশ, অর্থাৎ শহরতলির আশপাশে কিন্তু এইভাবে পড়ে রয়েছে, কোনো ধরনের উৎপাদনশীল খাতে ব্যবহার না করে। এখানে মালিকপক্ষ যারা আছে আবাসনের বাইরে ব্যক্তি খাতের, তারা যেটি বলছেন যে আসলে এই কৃষি উৎপাদন বা যে কোনো শস্য উৎপাদন করতে হলে যে সকল আনুষঙ্গিক সুযোগ সুবিধার দরকার বা উপাদানগুলোর দরকার, বিশেষ করে পানি, মাটি, এগুলোর কিন্তু বিশাল একটা সংকট সিলেটে রয়েছে, যার কারণে কেউ করছেন না। পাশাপাশি সিলেটে যেহেতু প্রবাসী অধ্যুষিত বলা হয়, প্রবাসী মানুষও কিন্তু বেশি রয়েছেন যাদের জমি খালি পড়ে আছে, তারা কিন্তু এইভাবে দিচ্ছেন না। ভবন নির্মাণ হচ্ছে কিনা, সেসব জায়গায় ভবন নির্মাণ হচ্ছে কিনা? সিলেটে কিন্তু অব্যবহৃত জমি বেশি। জি, আপনাকে ধন্যবাদ গুলজার। নেই, ভবন নির্মাণ একদমই খালি, শুধুমাত্র জায়গা চিহ্নিত করে রাখা। গুলজার ধন্যবাদ। আমি যেতে হোসেন জিয়াদ, চট্টগ্রাম তো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর নগরী, একদম ছোট্ট করে বলবেন, সেখানে আমরা যতদূর জানি যে রেলওয়ের প্রচুর জমি রয়েছে, বিভিন্ন ব্যাংক কলোনি রয়েছে, এবং এর বাইরে তো বিভিন্ন আবাসন প্রকল্প রয়েছে সরকারি। আমি যেহেতু জানি কর্ণফুলী আবাসন প্রকল্প একটি রয়েছে, সেগুলোতে কতটুকু স্থাপনা হচ্ছে, না স্থাপনা না হলে কৃষিজ সেখানে উৎপাদন হচ্ছে কিনা, ছোট্ট করে জানতে চাই। রাকি, প্রথমেই একটু বলি, যখন ঢাকার সহকর্মী আমাকে বললেন যে এই ধরনের একটি সংবাদ করতে হবে, তখন শুরুতে আমি নিজেও ভাবিনি যে এত বিশাল পরিমাণ জমি আসলে চট্টগ্রামে খালি পড়ে আছে, এবং দিনের পর দিন অপরিকল্পিত আবাসন গড়ে ওঠার চেষ্টায় নগরীর আশেপাশের যে শহরতলির এলাকাগুলো, সেখানের বিলগুলো আসলে হারিয়ে যাচ্ছে। রিপোর্ট করতে গিয়ে প্রথমে আমি যেটি দেখলাম যে চাঁদগাঁও এলাকার একটি বিল, সেখানে 2-4-5 বছর আগেও চাষাবাদ হতো, সেখানে মাছ হতো, এলাকার মানুষ আসলে জাল মেরে মাছ ধরতো, সেখানে বিপুল পরিমাণ মাছ পাওয়া যেত, এবং বছরে প্রায় 7 মাসের মতো চাষ হতো। সেখানে সিডিএর কোনো প্ল্যান নেই, কিন্তু যেহেতু সেই জায়গাগুলো ধীরে ধীরে বাড়ছে এবং সরব যাচ্ছে, সেখানে জমির দাম বাড়ছে, মানুষ আসলে সিডিএর প্ল্যান ছাড়াই সেখানে আবাসন প্রকল্পের জন্য প্লট করে বিক্রি করে দিচ্ছে। কিন্তু সেখানে সিডিএর কোনো সংস্থা কিংবা কোনো লোকজন গিয়ে যে দেখবে বা দেখভাল করবে, সেই বিষয়টিও নেই। পাশাপাশি আপনি কর্ণফুলী আবাসিকের কথা বললেন, সেটি এখন থেকে প্রায় 30 বছর আগে করা। এর পাশাপাশি অনন্যা যে আবাসিক পড়ে আছে, সেটিও প্রায় এখন থেকে 10-15 বছর আগে করা। এই আবাসিক প্রকল্পগুলোতে 1700 অনন্যা আবাসিকে এবং কর্ণফুলী আবাসিকে প্রায় 600-র মতো প্লট। অনন্যা আবাসিকের যেটি সমস্যা, মাটি নরম
কিন্তু ভবন হয়েছে কতগুলো? এই যে আপনি যে প্লটের কথা বললেন, ভবন কতগুলো হয়েছে? কোনো ভবনই নেই, কোনো ভবনই নেই। একেবারে কৃষি কোনো হচ্ছে সমান কিনা? জংলা বড় কোনো জায়গা কিছু কিছু জায়গায় কৃষি হচ্ছে অনন্য আবাসিকের, সেই তথ্য আমরা নেয়ার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে শুধুমাত্র অনন্য আবাসিকে যদি শুধু শাক চাষ করা হতো তাহলে অন্তত 5 কোটি টাকার শাক হতো। জি, আমরা হোসেন কৃষি জিয়াদ এবং সংস্থার সাথে গুলজার কথা- আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে অনেক কিছু তথ্য দিলেন। আমি একটু যেতে চাই সরাসরি আশরাফ ভাই আপনার কাছে। আপনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ। যদিও আপনার কাজের জায়গা ঢাকা, কিন্তু আমরা সামগ্রিক বাংলাদেশের একটি পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদেরকে ডেকে এনে আগে সেটা একটু শোনালাম আমাদের 3 জন সহকর্মীর কাছ থেকে। আমি কোনো প্রশ্ন করতে চাই না, আপনি কথাগুলো শুনলেন, আপনার মুখে কিছু শুনতে চাই আমি। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমে আমি যারা এটা চিন্তা করেছে যে একটা সময় উপযোগী একটি বিষয় নিয়ে আজকে আলোচনার সূত্রপাত হয়েছে, এবং দীর্ঘদিন যাবৎ আমরা নগর পরিকল্পনা যারা নিয়ে কাজ করি তারা কিন্তু অনেক জায়গায় বলছিলাম যে আমরা অনেক সময় বলি যে আবাসনের চাহিদা অনেক, আবার তার সাথে হয়তো সাপ্লাইয়ের একটা ঠিক নাই। কারণ যখন সাপ্লাই এর সাথে ডিমান্ডের কোনো গ্যাপ থাকে তখনই এই জিনিসগুলি তৈরি হয়। আমাদের দেশে যে হাউজিংয়ের যে ডিমান্ড, আমাদের যে তার ফরকাস্ট অনুযায়ী, যেমন ঢাকা শহরে, ঢাকা মেট্রোপলিটন রিজনে এই মুহূর্তে জনসংখ্যা আছে 2 কোটির মতো জনসংখ্যা, সর্বশেষ যে আদমশুমারি জরিপ রয়েছে। আমাদের প্রজেকশন হচ্ছে 2035 সালে এই জনসংখ্যা দাঁড়াবে 2,60,00,000। তো 2,60,00,000 যদি জনগণ এখানে বসবাস করে, তারা ইন অ্যাডিশন অ্যাড হবে আর 60 লাখ লোক। এই 60 লাখ লোক আমি কোথায় অ্যাকোমোডেট করতে পারবো? এই ঢাকা শহরে 84% বিল্ডিং, যেখানে নগর অলরেডি গড়ে উঠছে, তার 84% বিল্ডিং অলরেডি একতলা ভবন আছে। সেখানে একতলা ভবনকে যদি আমি 2 তলায় কনভার্ট করি, তাহলে কিন্তু একটি ভবনে যদি একটি করে ডুয়েলিং ইউনিট হয়, তাহলে একটি ডুয়েলিং ইউনিটে অ্যাভারেজে 4 জন লোক বসবাস করে, তাহলে কিন্তু আমার এখানেই 25-30 লক্ষ লোকের বসবাসের জায়গা তৈরি হবে। এছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যেসব প্রকল্প করেছে, আমাদের পূর্বাচল করেছে, উত্তরা করেছে, ঝিলমিল আবাসিক প্রকল্প করেছে, সেখানে আমাদের প্রায় এবং কয়েকটা বেসরকারি আবাসন প্রকল্প অনুমোদন আছে। সেখানে প্রায় 14,500 একর জায়গা রয়েছে। অলমোস্ট প্লটের সংখ্যা রয়েছে প্রায় 50,000-এর মতো। আমরা যদি এভারেজে ভবন কতগুলো হয়েছে? 5 তলা যদি ভবন আমরা করি, ধরে নেই, সেখানে কিন্তু 50 লক্ষেরও বেশি জনগণ সেখানে সেটা তো হবে, সেটা তো আপনাদের পরিকল্পনা, কিন্তু আমি তাহলে কতগুলো হয়েছে এখন পর্যন্ত? সেখানে আমি সেটা বলছি যে সেজন্য আমরা যেমন পূর্বাচলে আমাদের ভবন হয়েছে 300 মতো ভবন, কতগুলো প্লটের বিপরীতে? প্রায় 26,200 প্লটের বিপরীতে। এটা কি আপনি মনে করেছেন আপনাদের অর্জন ঠিক আছে? সেখানে করা হয়েছিল আমাদের যে নগর পরিকল্পনার যে ফরকাস্ট অনুযায়ী পূর্বাচলে এখনো ম্যাচিউরড স্টেজে যায় নাই। সেটা কেন যায় নাই, সেটা হয়তো বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করার আসলে বিষয় আসছে। সেজন্য রিসেন্টলি আমাদের চেয়ারম্যান মহোদয় একটা উদ্যোগ যেমন নিয়েছে যে রাজুক যখন লিজ দলিল প্রদান করে, তাকে একটা মানুষ যখন প্লটের জন্য আবেদন করে, সে কিন্তু একটা অঙ্গীকারনামা দেয় ঢাকা শহরে তার বসবাসের আর কোনো জায়গা নেই, একমাত্র জায়গা তার বেসিক নিড। রাষ্ট্র একজন ব্যক্তিকে যখন প্লট দেয়, তার বেসিক নিড, তার অ্যাজ পার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, তার অন্ন বস্ত্র বাসস্থান, তার কনস্টিটিউশনাল ম্যান্ডেট রয়েছে, তাকে বাসস্থান রাষ্ট্রের পক্ষে যোগান দেয়। আমরা কিন্তু সেই জন্য দিয়েছি। কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই প্লটগুলি না হয় তার একটি ব্যবসায়িক বা মুনাফা অর্জনের স্বার্থে। ফলে দেখা যায় যে যখন মুনাফাটা অর্জন হবে, কখন প্লটের প্রাইসটি বৃদ্ধি পাবে, সাথে সাথে আমার হাত বদল এক্সচেঞ্জ শুরু হয়ে যায়, এবং এক্সচেঞ্জ রেজ হওয়ার কারণে আমরা এক্সিস্টিং নগর এলাকায় আমরা কি করি, সবাই কনসেন্ট্রেট থাকি এখানে কিভাবে আরও ম্যাচিউরড, আরও বড় বড় ভবন বানাই। সেখানে এক্সিস্টিং এর ইজ টু মাচ কনজেস্টেড। এই শহরে রোডের স্পেস হলো 6% স্পেস, 6% স্পেস আর কত লোক আপনি অ্যাকোমোডেট করবেন? আমি আপনার কাছে সেন্ট্রালাইজ তো করতেই হবে। আমি এখান থেকে ফিরবো, আমি চট্টগ্রাম যেতে চাই, আমি আপনার কাছে আবার ফিরবো। চট্টগ্রামে রয়েছেন নগর পরিকল্পনাবিদ, আমাদের সঙ্গে রয়েছেন আশিক ইমরান। আমরা একটু তার কাছে যেতে চাই। আশিক ভাই, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? একটু জানতে চাই, আমার সঙ্গে এখানে রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ রয়েছেন। তিনি বলছিলেন যে রাজুক যে পূর্বাচল প্রকল্প করেছে সেখানে প্রায় 26,000 প্লট রয়েছে,
কিন্তু ভবন হয়েছে মাত্র এখন পর্যন্ত 300 মতো হয়েছে ভবন। আপনি কি মনে করছেন এটি রাজুক যে পরিকল্পনা নিয়ে এই পূর্বাচল আবাসন প্রকল্প করেছিল সেটি বাস্তবায়ন কি হয়েছে বলে মনে করছেন? বাস্তবায়ন হয়তো এখন হয়নি, তবে পূর্বাঞ্চলে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা খুবই ভালো একটা ডিজাইন হয়েছে। নগরের যে উপাদানগুলো থাকা দরকার একটা আধুনিক নগরে সেগুলো সবই আছে, হয়তো সময়ে হয়ে যাবে। কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু ভিন্ন, একটু বেদনাদায়ক। এই কারণেই যে একটু আগে যে বললেন জিয়াদ ভাই যে কর্ণফুলী, অনন্যা কিংবা সলিমপুর অনেক আগে হয়েছে, সে পাকিস্তান আমলে হয়েছে, কিন্তু ওখানে তেমন কোনো ভবন গড়ে ওঠেনি। অনন্যাতে যে করা হয়েছে এটা ছিল কিন্তু একটা পানি নিষ্কাশনের একটা জায়গা, ওখানে প্রচুর চাষ হতো, মাছ হতো। কিন্তু এই প্লটগুলো করার সময় এই জায়গার মাটি পরীক্ষাও মনে হয় করা হয়নি, কোনো ফিজিবিলিটি স্টাডি করা হয়নি, যার ফলে দেখা যাচ্ছে একটা 6 তলা ভবন করতেও 100 কি 150 ফিটের মতো পাইল করতে হয়, যার ফলে সে যে ভবন নির্মাণের যে ব্যয় সেই ভয়ে কিন্তু অনেকে ওখানে ভবন করছেন না। একই অবস্থা আপনার কর্ণফুলীতে, যেখানে পানি হচ্ছে লবণাক্ত, নিচে কোনো পানি নাই, সেই দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে পানি নেওয়ার ওয়াসা থেকে, কিন্তু সেটা না হওয়াতে সেটাও অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যে এখানে আমাদের পরিকল্পনায় যে ভুল, একটা আবাসিক এলাকা করার আগে সে এলাকার মাটি পরীক্ষা, পানির অবস্থা সব কিছু দেখে, পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা সব কিছু দেখে কিন্তু পরিকল্পনাগুলো করতে হয়। এক্ষেত্রে সিডিএ যখন এই কাজগুলো করেছে একেবারে এগুলোকে উদাসীন ছিল, কোনো রকম প্লট করে 3 কাঠা 5 কাঠা করে মানুষকে বুঝিয়ে দেওয়ার মধ্যেই তাদের এই পরিকল্পনা সীমাবদ্ধ ছিল। এখন যেটা হচ্ছে আমাদের নতুন কনসেপ্টে, যেখানে এই যে জনসংখ্যার যে চাপ চট্টগ্রামে, আমাদের এই 3 কাঠা 5 কাঠা এই ধরনের প্লটের কনসেপ্ট থেকে বেরোয় আসতে হবে। আমাদের বড় প্লট অনেকগুলো লোককে এটা বরাদ্দ দিতে হবে, কিংবা ডেভেলপারদের বরাদ্দ দিতে হবে, যাতে এই 20 কাঠার নিচে কোনো প্লট হওয়াই উচিত না। এখানে হাইরাইজ বিল্ডিং হবে, সবুজ থাকবে, জায়গা থাকবে, ড্রেনেজের ব্যবস্থা থাকবে, তখন এই অল্প জায়গায় অনেক মানুষ থাকার একটা ব্যবস্থা হবে, পরিকল্পিত নগরায়ন হবে। এই 3 কাঠা 5 কাঠার প্লটে শুধু প্লট বাণিজ্যই হয়, এখানে ভবন হয় না। একটু আগে রাজুকের উনি ভাই বললেন আসলে এই যে হাত বদল হয়, প্লট বাণিজ্য হয়, বিক্রি হয়, এটাই চলতে থাকে, কিন্তু আসলে মানুষ কিন্তু ওই ভবন করার উদ্দেশ্যেও নিয়ে প্লটগুলো নেয় না, ব্যবসায়িক স্বার্থে নেয়। আমরা আপনার কাছে আবারও ফিরবো। আপনি যদি বলছিলেন যে বড় করে জায়গা নিয়ে প্লট, মানে বড় অ্যাপার্টমেন্ট করা, সেটি কিন্তু ড্যাপের যে পরিকল্পনা সেখানে রাখা হয়েছে, আমরা সেটি দেখেছি, সেটি আশরাফের নেতৃত্বেই হচ্ছে। একটু আপনার কাছে জানতে চাই, আপনারা তো ব্যবসায়ী, আবাসন খাতে ব্যবসা করছেন, এই যে পরিকল্পনা নিয়ে আবাসন যে বড় বড় প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, তাতে মানে যারা সাধারণ মানুষ অপবিরুদ্ধে পড়ে আছে, কিংবা আপনারা যারা ব্যবসায়ী, আপনারা ভবন করছেন, রিয়েল এস্টেট কোম্পানি, মানে আপনারা কি সুবিধায় আছেন না অসুবিধায় আছেন? কি কি সংকট আপনারা সম্মুখীন হচ্ছেন? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার যারা যে সমস্ত দর্শক প্রোগ্রামগুলো দেখছেন সকলকে আমার সালাম। আসলে আজকের যেটা আশাভাই বলছেন অত্যন্ত যুগোপযোগী একটা টপিকস আপনি আজকে আলোচনায় বলেছেন, যদিও খুব সংক্ষিপ্ত পরিসরে বলা অত্যন্ত কঠিন, তারপরও বলতে হয় যে নগর পরিকল্পনাবিদ রাজুকের আশরাফ ভাই এখানে আছেন, যে সমস্ত আমরা পরিকল্পনা করি যে মানে আপনার হাউজিংগুলো করা হয়, সেগুলো ডেফিনেটলি অনেক ভালো, মাস্টার প্ল্যানেই এগুলো করা হয়। আপনি পূর্বাঞ্চল বলেন, সরকারি বেসরকারি যে সমস্তই বড় বড় প্রকল্পগুলো আছে প্রত্যেকেই মাস্টার প্ল্যান করা হয়। কিন্তু ফ্যাক্ট হলো যে যাদেরকে দেওয়া হয়, বরাদ্দ দেওয়া হয়, তারা সত্যিকার অর্থেই আশরাফ ভাই একটা কথা বলেই ফেললেন যে বলা হচ্ছে যে তাদের মুসলেকানে হয় যে আমাদের কোনো জায়গা নেই, এই উদ্দেশ্যে একটা আবাসন নিশ্চিত করার উদ্দেশ্যে একটা প্লট বরাদ্দ নেয়। আলটিমেটলি দেখা যাচ্ছে তাদের কিন্তু সত্যিকার অর্থে এটার প্রয়োজন হয়তো অনেকাংশে থাকেই না। তারা ব্যবসায়িকভাবে এটা চিন্তা করে নিচ্ছে এবং পরে বিক্রি করবে, দাম বাড়াই করবে। এখন যখন পরে বিক্রি করার চিন্তা করা হয়, যখন দাম বাড়াবে এরকম চিন্তা যখন কারোর মাথায় আসে, তখন তো সে বাড়ি করবে না, আর না বাড়ি করলে সেটা পড়ে থাকবে। যার কিছু থাকে না, তখন সে ওই প্লটটা পাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে একটা প্ল্যান করে তড়িঘড়ি করে একটা বাড়ি করার চিন্তা ভাবনা এরকম কিছু করে। আর মেজরিটি যেটা আছে, যেটা নিয়ে রাখছে একটা বাউন্ডারি দিয়ে, দেখবেন যে হাজার হাজার প্লট লেখা আছে, ওই ক্রয় সূত্রে মালিক অমুক, এই সূত্রে মালিক অমুক, এরকমকে বাউন্ডারি করে সুন্দর করে একটা গেট করে রেখে দেয়, কারণ এটা 2-4-5 বছর তাদের মাস্টার প্ল্যানে 5 বছর 10 বছর পড়ে থাকবে। তাহলে রাজুক বলেন আর আমরা প্রাইভেট সেক্টর বলেন, যারাই বলেন, যখন আমরা এই হাউজিংটা বানানোর চেষ্টা করি, আমাদের তো প্ল্যানের মধ্যে এরকম থাকে না যে 10 বছর পরে উনি এটা করবে। এখন মালিক হওয়ার পরে তার এরকম একটা চিন্তা, ফাইনালি যে আবার কেনে তার চিন্তা করে, পাশাপাশি দেখা দেখি একটা চিন্তা করে যে ঠিক আছে আরও 2-1টা বাড়ি হোক, আমারটা শুরু করব। আমি খুব সম্প্রতি প্র্যাকটিক্যাল কথা বলতেছি, কিছুদিন আগে আমার পরিচিত ইসলামিক ইউনিভার্সিটির টিচার, ওনার একটা বাড়ি পূর্বাঞ্চলে শুরু করা হলো, মাঠের মধ্যে। আমি গেছিলাম সেটা দেখতে।
আশেপাশে কিন্তু রাস্তা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দরকার বাসের জন্য সেটাও রাজুক সবই ব্যবস্থা করেছে। সেটা আমরা দেখেছি পূর্বাঞ্চলে। কিন্তু বাড়ি কিন্তু নেই। কিন্তু যদি এই দিক থেকে যদি আশরাফ ভাইয়ের ওনারা যদি রাজুক থেকে যদি এইরকম একটা চিন্তা করা হতো যে আপনি এতদিনের মধ্যে একটা বাড়ি করবেন, আমাদের যখন প্ল্যান দেওয়া হয় তখন সেটা আসলে আমি এটাই আপনাদের জানতে চাইবো যে এই যে আপনারা যখন বিভিন্ন প্লট বরাদ্দ দিয়েছেন, যারা লটারিতে হোক কিনে হোক যারা যারা পেয়েছে, তাদেরকে এমন কোনো নিশ্চয়ই শর্ত ছিল যে এটি কত বছরের মধ্যে একটি বাড়ি করতে হবে বা কত বছর পরে প্লট না করলে সেটি বাজেয়াপ্ত হবে, অন্যকে হ্যান্ডওভার করবেন, এমন কোনো স্পষ্ট নির্দেশনা ছিল কিনা বা আছে কিনা, এবং আপনারা আদৌ কোনো প্লট বাতিল করেছেন কিনা আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম ভূমির অপচয় নিয়ে। আসলে আপনার কাছে জানতে চেয়েছিলাম বিরতির আগে যে আপনারা যখন বরাদ্দ দিয়ে থাকেন, বিভিন্ন প্লট কিংবা বিক্রি হয়েছে, নানানভাবে সরকারি প্রকল্পের বরাদ্দগুলো দেওয়া হয়ে থাকে নিয়ম মেনেই, সেখানে আপনারা কোনো শর্ত জুড়ে দেন কিনা যে কতদিনের মধ্যে সেখানে স্থাপনা করতে হবে বা কারো, এবং এই না করার কারণে বাতিল হওয়ার নজির আছে কিনা? এটা হলো, হ্যাঁ, আমাদের যে লিজ দলিল সম্পন্ন করা হয় তার লিজ দলিলে একটা শর্তই রয়েছে যে এই প্লটটি তার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে বুঝে নেওয়ার পরে তাকে 4 বছরের ভিতরে নির্মাণ কার্যক্রম শুরু করতে হবে। যদি নির্মাণ কার্যক্রম শুরু না করে তার প্রতি বছর তার ইনক্রিমেন্টাল ওয়েতে তাকে একটা ইন্টারেস্ট পে করতে হবে, এবং এই ইন্টারেস্টে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আদায় করে থাকে। কিন্তু যেহেতু অনেক জায়গায় আমাদের এখনও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ছিল না, সেজন্য আমরা এটা এনফোর্স করি নাই, কারণ ইনফ্রাস্ট্রাকচার ছাড়া মানুষ বাড়ি করে। যেহেতু পূর্বাঞ্চলে এখন আমাদের অল কাইন্ড অফ ইনফ্রাস্ট্রাকচার অলরেডি ইজ দেয়ার, আমাদের শেখ হাসিনা সরণি উদ্বোধন হয়ে যাওয়ার ফলে এখানে ঢাকার সাথে আমাদের কমিউনিকেশন একটি সুন্দর নেটওয়ার্ক তৈরি হয়েছে। সেই জন্য আমরা রিসেন্টলি আমাদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ঈদের পরে পূর্বাঞ্চলে একটা সেবা সপ্তাহ করব, এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে আমরা জানাতে চাই যে এই সেবা সপ্তাহে যারা আসবে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে তাদের নকশা অনুমোদনগুলো আমরা করে দিব, এবং নকশা অনুমোদন করে তাকে 4 বছর পূর্বাঞ্চল কেন্দ্রে কি হবে? পূর্বাঞ্চল, আপাতত পূর্বাঞ্চলকে আমরা টার্গেট করছি, যেহেতু 26,200 প্লট রয়েছে, সেখানে তাদের বাড়ি নির্মাণ করতে হবে। যদি তারা এই বাড়ি নির্মাণ করতে না হয়, তাহলে হয়তো কর্তৃপক্ষ, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের যে লিজ দলিলের যে শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী। কিন্তু 4 বছরের যে বিষয়টি বললেন, সেটাই না করার কারণে কোনো জরিমানা হয়েছে কিনা বা কারো বাতিল হয়েছে কিনা এখন পর্যন্ত? আপনি বলছেন যে অনেকেই হয়তো জরিমানাটা দেয় না বা এমন কোনো। একটা বাতিল হওয়ার নজির কম, তবে জরিমানা সকলের কাছ থেকে আদায় করা হয়। রিসেন্টলি যেমন উত্তরাতে একটি প্লট রয়েছে, সেখানে সে বাড়ি করে নাই, সে নিয়ে তার 85 লাখ টাকা শুধু জরিমানায় আসছে, যেহেতু সে সেটিকে আদায় হয়েছে। হ্যাঁ, সে আদায়যোগ্য, সেগুলি জরিমানা মকুব করার কোনো সুযোগ নাই, সে আদায়। আমি একটু চট্টগ্রাম যেতে চাই, আশিক ইমরান ভাই আপনার কাছে। আপনি নিশ্চয়ই শুনছিলেন আশরাফ ভাই বলছিল যে 4 বছরের মধ্যে প্লট বুঝে পাওয়ার পরে সেখানে স্থাপনা করতে হবে। চট্টগ্রামের যে আপনি বলছিলেন যে কর্ণফুলী কিংবা অনন্যা, আরও দু একটি কথা বলছিলেন, সেখানেও ঠিক এমন নিয়ম নিশ্চয়ই রয়েছে, যেহেতু রাজুকের রয়েছে নিশ্চয়ই সিডিএরও এমন নির্দেশনা থাকবে। আপনারা যেহেতু কাজ করেন নগর পরিকল্পনা নিয়ে বেসরকারিভাবে বা বিশেষজ্ঞ, আপনাদের ওখানে নজির আছে কিনা, কারো প্লট বাতিলের কোনো খবর কখনো শুনেছেন কিনা, বা আদৌ এই অ্যাকশনে যায় কিনা সিডিএ? আচ্ছা, আপনি সম্ভবত আমার কথা শুনতে পাননি, আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু যেতে চাই, আমার সঙ্গে রয়েছেন রিহ্যাবের একজন পরিচালক। আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা যেখানে বলছি যে ঢাকা শহরে মানুষের বসবাসের জন্য যে নির্ধারিত জায়গা সেটি খুবই কম, শুধু ঢাকা না পুরো বাংলাদেশেই অন্যান্য দেশের তুলনায়, সেখানে আপনারা যখন এই ভবনগুলো নির্মাণ করেন বেসরকারিভাবে বিভিন্ন ব্যক্তি মালিকানার বা আপনাদের, সেখানে যখন এই ধরনের বড় বড় প্রকল্পগুলো দেখেন যে খালি রয়েছে, এখনও সেখানে স্থাপনা হচ্ছে না, মানে এই বিষয়টাতে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সংকট তৈরি হয় কিনা? ব্যবসাটা ডেফিনেটলি সংকট তৈরি হয়, কারণ আমরা তো চেষ্টা চাই যে যত বেশি বাড়ি হবে ততই ভালো, কারণ আমরা তো বাড়ি, আমাদের বিজনেস তো হলো বাড়ি করা। সুতরাং আমরা চাই যে একটা বাড়ি হলে সেখানে বেশি মানুষ বাস করবে, এবং পাশের যে বেশি যদি বাড়ি হয়, তাহলে আমরা যখন একটা জায়গা নিতে চাই তখন আমরা দেখি আশেপাশে বাড়িগুলোর অবস্থা কী,
যদি দেখি সব বাড়িগুলো খুব ছোট, একতলা দুইতলা, সেখানে আমরা বাড়ি নেওয়ার জমি নেওয়ার ক্ষেত্রে ডিসকাস করি। কিন্তু যখন দেখি যে অনেক পাশে বড় বড় ভবন 8 তলা 10 তলা, তখন সেখানে আমরা করতে, কারণ একটা মানুষ ভালো এই যে community সরকারি যে করতে চায়। প্রকল্পগুলো রয়েছে সেগুলোতে আপনাদের কতটুকু মানে ইন্টারেস্ট আছে বাড়ি করার, বা সেখানে অন্যান্য জায়গার চেয়ে যারা সেখানকার মালিক তারা কি ফ্যাসিলিটি বেশি পায় কিনা, বা আপনারা আদৌ সেখানে যাচ্ছেন কিনা? না, আমরা যাচ্ছি আমরা সরকারি, আমরা বিশেষ করে যে আপনার সরকারির কিছু প্লটের সাথে আমরা কাজ করেছি, এবং বেসরকারি যেমন বসুন্ধরার মধ্যে অনেক কাজ হয়েছে আপনারা জানেন। আবার যে আর্মির যে প্রজেক্টটা করা ঝিলমিল হয়েছে, প্রকল্প রয়েছে, সেখানেও আমার সাথেও আমার নিজের কোম্পানিরও কিছু প্লট নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে কাজ আমরা করতেছি, কিন্তু যদি এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যেমন রাজুক, যেনারা বরাদ্দ দেন, এনারা যদি যাদেরকে বরাদ্দ দেন তাদেরকে যদি একটু একটা কন্ট্রোলের মধ্যে রাখে, যে আপনারা বাড়ি করেন বা উৎসাহ দেন। উনি যেটা বললেন যে আমরা একটা সেবা সপ্তাহ করব, যে প্ল্যান পাশে খুব ইজিয়ার করবে, যে দ্রুত প্ল্যান পাস করে দেবে, এইভাবে যদি তারা মোটিভেশন করে, আশেপাশে বাড়িগুলো হলে তারাই তো আলটিমেটলি অন্য জমি যারা ফাঁকা আছে সে আমাদের কাছে আসবে, যে ভাই আমার পাশে জমি হচ্ছে আমাদের কাছে করতে দেন। মানে ঢাকাতে ভবন নির্মাণ হওয়া দরকার। ঢাকাতে যে বিল্ডিংগুলো আপনি দেখেন, ব্যক্তি মালিকানা বিল্ডিং কিন্তু 2-1%ও নেই। 100টার মধ্যে আপনি 5% বিল্ডিংও নেই যে বাড়ির মালিক বানাইছে। এগুলো কিন্তু সবই দেখবেন আমাদের আবাসন ব্যবসায়ী কোনো হ্যাঁ, না কোনো ব্যবসায়ী আপনাদের মধ্যে মানুষ। আমি একটু চট্টগ্রাম আবার যেতে চাই, আশিক ইমরান রয়েছে, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আশিক ভাই, একটু আপনার কাছে জানতে চাইবো, আমরা যে ঢাকায় যে বিষয়টি বলছিলাম যে 4 বছরের মধ্যে রাজুকের যে প্লটগুলো রয়েছে সেখানে বাড়ি করার কথা, সেটি ঢাকায় কিন্তু এখনো হয়নি। রাজুকে তেমন আমরা শুনছিলাম একদমই হয়তো 10% বাড়ি এখন হয়নি, আরও কম। চট্টগ্রামে কি একই অবস্থা কিনা, এবং এই ক্ষেত্রে যদি না করার কারণে শাস্তিমূলক কোনো ব্যবস্থা বা প্লট বাতিলের কোনো খবর শুনেছেন কিনা? না, এখন পর্যন্ত সিডিএ কর্তৃক বাতিল কিংবা জরিমানা এই ধরনের কথা আমরা শুনি নাই। যেহেতু দীর্ঘ অনেক বছর, কোনোটা 10 বছর, কোনোটা 15 বছর বা আরও বেশি সময় ধরে খালি পড়ে আছে যে আবাসিক এলাকাগুলো, এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদের জানা নাই। তবে এর মধ্যে আবার এগুলো রেখেই সিডিএ আবার নতুন করে আরও বেশ কয়েকটি আবাসন প্রকল্প নিয়েছে বলে আমরা শুনেছি। তো যেখানে এই আবাসনগুলো অব্যবহৃত পড়ে আছে, আবাসন হয়নি, সে জায়গায় আবার নতুন করে আবাসন নেওয়া হচ্ছে। তো বিষয়গুলো আসলে ইমরান ভাই, একটু জানতে চাই আপনার কাছে যে এই যে বাড়িগুলো হচ্ছে না সরকারি যে প্রকল্পের মধ্যে, সেটি কেন, সংকটটা কি? মানুষজন মানে যারা প্লট কিনেছে তারা কেন সেখানে স্থাপনা করছে না? একটি তো বিষয় আপনি বলেছেন যে আগে হয়তো ব্যবসায়িক স্বার্থ নয় অনেকে কেনে, কিন্তু এমন কোনো বিষয় আছে কিনা সেখানে সুযোগ সুবিধাগুলো আছে কিনা বাড়ি করার মতো বা বসবাস করবার মতো? অনেকগুলো ক্ষেত্রে যেটা হয়, যেটা হয়েছে, বিশেষ করে আমরা অনন্যা যদি ধরি, অনন্যা যে যাতায়াতের যে রাস্তাটা সেটা খুবই সরু এবং সারাক্ষণ ওখানে ট্রাফিক জ্যাম লেগে থাকে, রাস্তাটা সব সময় মেনটেনও করা হয় না ঠিক মতো। এটা একটা কারণ হতে পারে। আর মাটির অবস্থা যেটা বললাম যে 120 বা 150 ফিট পর্যন্ত সেখানে মাটির লেয়ার খুবই খারাপ, যার ফলে এই ছোট ছোট প্লটে 5 বা 6 তলা ভবন করতে গেলে যে ধরনের ব্যয় আসে পাইলিং এবং অন্যান্য ক্ষেত্রে, এটার ক্ষেত্রে অনেকে নিরুৎসাহিত হচ্ছে। শুরুর দিকে কিন্তু অনেক উৎসাহ নিয়ে মানুষ প্লটগুলো কিনেছিল এবং অনেক দামও ছিল, এখন কিন্তু অনেক দাম কমে গেছে যেহেতু ওই প্লটগুলোতে মানুষ আবাসন করছে না। তো এটার একটা অনেক বিকল্প ব্যবস্থা করা যেতে পারে এই প্লটগুলো নিয়ে, কারণ এভাবে বছরের পর বছর বিশাল একটা এলাকা খালি পড়ে আছে, ওখানে না আবাসন হচ্ছে, না চাষ হচ্ছে, না অন্য কোনো কাজে জায়গাগুলো ব্যবহার হচ্ছে। তো এগুলো নিয়ে আর একটু চিন্তা ভাবনা করে একটা সঠিক ব্যবস্থা নেওয়া দরকার বলে আমরা মনে করছি। জি, আমি আপনার কাছে আবার রাকিবুল হক, আপনার কাছে একটু জানতে চাই, এই যে কথা শুনছিলাম যে চট্টগ্রামের যে আবাসন প্রকল্পগুলো সেখানেও স্থাপনা হয়নি, আপনি পূর্বাচলের তথ্য শুনছিলেন, আশরাফ ভাই বলছিল, আপনি তো সরজমিনে ঘুরেছেন, দেখেছেন, আমরাও মাঝে মাঝে শুনি যে পূর্বাচলের যে চারপাশে সীমানা প্রাচীর দেওয়া থাকে, সেই সীমানা প্রাচীরের গেটও চুরি হয়ে যায়, সেখানে এতটাই নিরাপত্তাহীন। তা আপনি সেসব জায়গায় ঘুরে কি দেখেছেন, কেন মানুষ স্থাপনা করছে না? আপনার একদম নিজের চোখে বা সরজমিন যে অনুসন্ধান তা কি বলে, আমি সেও তো জানবো আপনার কাছে। তবে দর্শক, তার আগে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম আবাসন প্রকল্পের ভূমিগুলো কতটুকু ব্যবহার হচ্ছে তা নিয়ে। আমরা ছিলাম রাহাত আপনার কাছে। আমি যদি জানতে চাচ্ছিলাম যে আপনি কি দেখেছেন, কেন ভবন বা স্থাপনা হচ্ছে না? সেক্ষেত্রে আমরা ওখানে গিয়ে যতটুকু দেখতে পেরেছি, অনেক যারা প্লটের মালিক তারা কিন্তু
আসেন সেখানে, বিশেষ করে ছুটির দিনগুলোতে তারা তাদের প্লটটি দেখতে আসে। পিকনিকের মতো করে আসেন। পিকনিকের মতো করে একদম আসে বলা যায়। এবং তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি, জিজ্ঞেস করেছি যে আপনারা এই জায়গাটিতে কেন থাকছেন না, এই ঢাকার এত যানজটের মধ্যে কেন থাকছেন। সেক্ষেত্রে অধিকাংশ মানুষই বলছে যে ঢাকা থেকে পূর্বাচলের যে দূরত্বটা রয়েছে, যদিও আশরাফ ভাই কিছুক্ষণ আগে বলল যে শেখ হাসিনা স্মরণীয় হয়ে গেছে, ভালো রাস্তা, Elevated express হয়েছে। এলিভেটেড এক্সপ্রেস হয়ে গেছে, তারপরেও তারা যেতে চাচ্ছেন না। সেক্ষেত্রে নিরাপত্তার একটি ঘাটতির কথা তারা বলছেন। যদিও আমরা দেখেছি যে রাস্তাঘাট সবকিছু ঠিক আছে, এমনকি বিদ্যুতের ব্যবস্থাও রয়েছে, তারপরেও তারা বলছে পানির লাইন মনে হয় এখনো নেই। পানির লাইন এখনো নেই এবং গ্যাসের কথাও তারা বলছেন। এবং এক্ষেত্রে অধিকাংশ প্লট মালিকই আমাদেরকে বলেছেন যে যে নাগরিক যে সুবিধাগুলো রয়েছে, অর্থাৎ গ্যাস, বিদ্যুৎ, পানি এবং অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে, নিরাপত্তা বড় একটি সেগুলোই ব্যাপার। তারা মূলত নিশ্চিত করতে চায়। তারা বলছেন যে এগুলো নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা সেখানে যেতে চাচ্ছেন। এবং একই সঙ্গে আমি আরো একটু যুক্ত করতে চাই, সবাই আচ্ছা, বলছেন এটা তো যে সরকারি গুলো, বিভিন্ন বেসরকারি আবাসনে আপনি গিয়েছেন, সেগুলো কেন ডেভেলপ হচ্ছে না? বেসরকারি আবাসনের অবস্থা কিন্তু আরো খারাপ। সরকারি আবাসনগুলো যে 3টি আবাসনে আমরা ঘুরেছি, সরকারি সেই 3টি আবাসনে যথেষ্ট পরিমাণে ভালো ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে, কিন্তু বেসরকারিগুলোর অবস্থা কিন্তু আরো বেশ খারাপ। সেগুলোতে আমরা দেখছি যে সেগুলোতে এখন পর্যন্ত রাস্তাঘাটের বেহাল দশা, পাশাপাশি বিদ্যুতের শুধুমাত্র খুঁটি গেথেই তারা রেখে দিয়েছে এবং অন্যান্য কোনো ব্যবস্থা দিয়েও কিন্তু নেই। এবং সেখানে আমরা দেখছি যে অনেক জায়গায় সেখানে দেয়াল পর্যন্ত, আমার আরেক সহকর্মী বলছিল যে হাফ দেয়াল তুলে রাখা হয়েছে, সেখানে half এরিয়াটা হয়তো দেয়ালও ঠিকমতো দেয়া নেই। দেয়া নেই। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা একটি জিনিস দেখেছি, সবাই মূলত তাদের একটি জমিতে তারা বিনিয়োগ করতে যাচ্ছে। অধিকাংশের কথা শুনে মানে ব্যবসা হিসেবে নিয়ে নিয়েছে। ব্যবসায়িক হিসেবে তারা নিয়েছে, কারণ থাকার অনেকের থাকার পরিকল্পনা নেই। হিসেবে না। জি, ধন্যবাদ রাত। আমি একটু চট্টগ্রামে যেতে চাই। আশিক ভাই, আপনার কাছে কি করলে আপনার কাছে মনে হয় এই যে আবাসন প্রকল্পগুলো যেগুলো আছে সরকারি বেসরকারি, একদম ছোট্ট করে 1 মিনিটে জানতে চাই, কি করলে এগুলোর ভূমি প্রপার মানে ব্যবহারটা হবে, আপনার কাছে কি মনে হয়? যেটা এখন যে সক্ষমতা অনুযায়ী প্লটগুলো বরাদ্দ দিতে হবে, হলো এটা সুপরিকল্পিত হতে হবে। প্লটগুলোর মাটি পরীক্ষা, পানি, অন্যান্য যে সুযোগ সুবিধা এগুলো নিশ্চিত করে তারপরেই এই বরাদ্দগুলো দেওয়া উচিত। এবং না, আপনার কাছে মনে হয় এখানে মানুষ যাদের কেন প্লট ভবন বাণিজ্য করবে, সেটা কি কি লাগবে ভবন করবার জন্য, স্থাপনা করার জন্য? যে ইনফ্রাস্ট্রাকচার, যে মানে অবকাঠামোগত যে সুযোগ সুবিধাগুলো, যাতায়াত, রাস্তা, পানি, গ্যাস, বিদ্যুৎ, এগুলো। এরপর আসছে যে অন্যান্য যে প্রাকৃতিক যে বিষয়গুলো, যে মাটির স্তর, পানির স্তর, এগুলো। একই সাথে যে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো, বিশেষ করে স্কুল, কলেজ, পার্ক, বিনোদনের ব্যবস্থা, ছোট ক্লিনিক, মানে একটা শহর এখন যেভাবে শহরের কনসেপ্টগুলো আসছে, যে স্কুল পর্যন্ত এখন আবাসিক এলাকার মধ্যে একদম ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে বিশ্বের সব জায়গায়, যাতে করে ট্রাফিক মুভমেন্টটা কম হয়, মানুষ পায়ে হেঁটে গিয়ে স্কুল কিংবা বাণিজ্যিক ভবনে যেতে পারে। ওই ধরনের আধুনিক কনসেপ্ট নিয়ে আমাদের এই আবাসিক এলাকাগুলো করতে হবে। যে গতানুগতিক সেই 3 কাঠা 5 কাঠা এই বিষয়গুলো থেকে বেরোয় আসতে হবে। মানুষের এখন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে, মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তিত বাস্তবতাকে মাথায় রেখেই মানে মানুষ তার মানে আধুনিক সুযোগ সুবিধা চায়। জনাব আশিক ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশরাফ ভাই, আপনি অনেকগুলো কথা শুনছিলেন যে কি কি নাই, কি কি দরকার। তো এই সুবিধাগুলো দেখভালের দায়িত্ব কিন্তু রাজুকের। যদি আমি ঢাকার কথা বলি, অন্তত রাজধানীর কথা বলি, সেগুলো আপনারা কতটা নিশ্চিত করছেন? সরকারি বেসরকারি উভয় খাতে জানতে চাই। না, সরকারিভাবে আমাদের যে প্রকল্পগুলি রয়েছে, ইতিমধ্যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ হয়েছে। আমাদের পূর্বাঞ্চলে 1 থেকে 4 নম্বর সেক্টরে কিন্তু ওয়াটার সাপ্লাই লাইন অলরেডি কানেকশন দেয়া আছে। আর জাতীয়ভাবেই কিন্তু গ্যাস, নতুন করে গ্যাসের কোনো সংযোগ সেখানে প্রদান করবে না। আবাসিকে দেওয়া হচ্ছে না। সিকিউরিটির ক্ষেত্রে সেখানে পূর্বাঞ্চলে আমরা বাংলাদেশ পুলিশকে আমরা রিকোয়েস্ট করেছি এখানে পুলিশ ফাঁড়ি নির্মাণের জন্য। অ্যাট দ্য সেম টাইম এই মুহূর্তে আমরা সশস্ত্র আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু পেট্রোল টিম ইতিমধ্যে পূর্বাঞ্চলে সবগুলি সেক্টর 24 আওয়ার্স কিন্তু সেখানে তারা পেট্রোলিং করছে, যাতে নিরাপত্তার স্বার্থে সেখানে আছে। সেজন্য বাড়ি করার ক্ষেত্রে পূর্বাঞ্চলে অন্ততপক্ষে আমাদের কোনো ইয়ে নেই। আচ্ছা, এখানে প্রধানমন্ত্রী একটি কথা কিন্তু বারবার বলে থাকেন যে 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না, প্রত্যেক ইঞ্চি কৃষি জমিতে সেখানে ফসল ফলাতে হবে। আপনারা এমন কোনো আপনাদের শর্তাবলী আছে কিনা যে জমিগুলো নেবার পরে সরকারি আবাসন যে স্থাপনা যতদিন না করবে সেখানে কৃষি যাতে ফলন হয়? ইতিমধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা সকল আবাসন উদ্যোক্তা, যারা বেসরকারি আবাসন উদ্যোক্তা রয়েছে, তাদেরকে আমাদের প্ল্যানিং সেকশন থেকে যেমন আমরা মোটিভেশন করেছি যে কোনো জায়গায় যেগুলো পরিত্যক্ত যেগুলো জায়গা রয়েছে, প্লট রয়েছে, অন্ততপক্ষে সবজি বা অন্যান্য চাষাবাদ তৈরি করার জন্য। এবং আমাদের প্রকল্পে 3 প্রকল্প পরিচালককে পত্র দিয়ে অবহিত করা হয়েছে, যাতে সেখানে মানুষকে মোটিভেট করে সেখানে সবজি বা করার জন্য।
সেখানে উত্তরণের উপায়, আপনার যে আজকের যে সাবজেক্টটি, সেখানে উত্তরণের যে উপায়টি একটি হলো যে আমাদের প্ল্যানিং যে ফিলোসফির আমাদের যে দর্শন থেকে চেঞ্জ হয়ে আসতে হবে। আমরা এখন যে 3 কাঠা 5 কাঠা দিচ্ছি, এটা পৃথিবীর কোনো দেশে নাই। আমরা ইন্ডিভিজুয়াল 3 কাঠা 5 কাঠাকে একটা ব্যক্তি মানুষকে আমরা কিন্তু মুনাফালোভী করে তাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিচ্ছি। সেই জায়গায় না, আমাদের যে রাষ্ট্রের বেসিক নিড যে আবাসন যোগান দেওয়া, তার জন্য আমি চট্টগ্রামের যে আমাদের প্রতিনিধি রয়েছে, আমাদের পরিকল্পনাবিদ, ওনার সাথে একমত যে এখানে আমাদেরকে ছোট ছোট প্লট ভিত্তিক থেকে আমাদের ব্লক ভিত্তিক, লট ভিত্তিক সেখানে করতে হবে। পৃথিবীর সব জায়গায় কিন্তু এই লট ভিত্তিক উন্নয়ন হয়েছে। সেখানে আমাদের জাতির জনকেরও কিন্তু একটা ফিলোসফি ছিল যে এই যে সমবায় ভিত্তিক উন্নয়ন, যেটা কৃষিকাজ থেকে আরম্ভ করে সমবায় ভিত্তিক উন্নয়ন, আমরা যদি সেখানে 20 জন 25 জন বা 50 জনকে সমবায় ভিত্তিক করে বড় বড় লট দেই এবং সেখানে টাইম ফ্রেম দিই, তাহলে অথবা এই বড় বড় লট আমরা বিভিন্ন আবাসন প্রকল্প তৈরি করে প্রাইভেট এন্টারপ্রেনারকে অকশন দিয়ে দিলাম, তাদেরকে একটা টাইম বাউন্ড করে দিলাম, সেখানে সেখানে আপনি যে ড্যাপ করেছেন সেই ড্যাপে কিন্তু বিশেষ সুবিধা রাখা হচ্ছে যে বড় আমাদেরকে সেখানে যে ব্লক বেস ডেভেলপমেন্টকে এনকারেজ করা হচ্ছে। আমি আপনার কাছে আবার ফিরবার একবার আশরাফ ভাই একটু জানতে চাই, আশরাফ ভাই যে বিষয়টি বলছিলেন যে বড় বড় প্লট আকারে বা 4-5 জন মিলে যদি একসঙ্গে বড় আবাসন বা বড় অ্যাপার্টমেন্ট করা যায় যেখানে সব সুযোগ সুবিধা থাকবে, এগুলোকে আপনারা কতটা ইতিবাচকভাবে গ্রহণ করেন? এটা ডেফিনেটলি এটা আমাদেরই কাজ। আশা ভাই যেটা বলছেন এরকম প্রস্তাব আমাদের কাছে, আপনারা ছোট ছোট প্লট বেশি নেন না বড়গুলো নেয়ার? বড় প্লট আছে। আপনি একটা প্লট করতে লাগলে মনে করেন যে আমি যদি ছোট উদাহরণ দিই আপনাকে, একটা 5 কাঠার প্লট যদি করতে হয়, ধরেন একটা দুটো সিকিউরিটি গার্ড, একটা ইঞ্জিনিয়ার, এখানে আমাদের মনে করেন যে একটা লিফট, একটা জেনারেটর, মানে একটা বিল্ডিংয়ে যা যা দরকার সব লাগে। যদি একটা বিল্ডিং না করে যদি ওর সাথে আমি 5টা প্লট একসাথে করি, তাহলে তো ওই বিল্ডিংটাতেও ওই দেখা যাচ্ছে যেখানে 4টা লিফটের জায়গায় 2টা লিফট হচ্ছে, যেখানে 4টা গাড়ির জায়গায় 2টা গাড়ি হচ্ছে, আলটিমেটলি কস্টিং কিন্তু অনেক কম হবে। আর একটা কথা আমরা বারবার গভর্নমেন্টকে বলা হচ্ছে, আমরা রাজুকেও বলতে চাই, আশা ভাইকে মাধ্যমেও বলতে চাই আপনাদের এর মাধ্যম দিয়ে, যে যদি ব্যক্তি বিশেষ অনেক সময় প্লট নেওয়ার পরে 3 কাঠা 5 কাঠা ওনারা অনেক ক্যাপেবল হয় না, ইন্টারেস্টেড থাকে না, অনেক সময় ইকোনমিক্যালও তারা পারে ওঠে না, বা প্ল্যান অনেকগুলো ব্যাপার থাকে। আর এটা যদি কোনো আমাদের রিহাবের যে সমস্ত কোম্পানিগুলো যাদের মনে করেন রেপুটেশন অনেক ভালো, যে সমস্ত কোম্পানিগুলো এটার জন্য ক্যাপাবল, এরকম দেখে যদি একটা থোক বরাদ্দ করে যে 10টা 20টা 50টা এরকম প্লট যদি দেওয়া হয়, তাহলে কিন্তু ডেভেলপারদের কিন্তু একটা পুরো সেটআপমেন্ট থাকে। এটা কাজ করতে কিন্তু অনেক সেটআপমেন্ট, এটা আপনার 1তলা 2তলা বাড়ি না যে অল্প অল্প ইট নিয়ে আসবেন, অল্প অল্প ট্রাক দিয়ে গ্রামের মতো করবেন। একটা 10তলা বিল্ডিং, আমি একটা মার্কেট বানাচ্ছি মনে করেন 20তলা, তো 20তলা একটা মার্কেট 2 বিঘার উপরে করা আর 2-3 কাঠার উপরে একটা 3তলা বাড়ি করা কিন্তু একটা জিনিস না, এটা একটা বড় সেটআপমেন্টের ব্যাপার। যাদের ওয়েল সেটআপ আছে, এরকম যদি প্রাইভেট সেকশনে বেসরকারি খাতে যদি রাজুক এইরকম করে দেয়, তাহলে আপনি যেটা বলতেছেন যে জমিগুলো দীর্ঘদিন পড়ে থাকে, চাষও হচ্ছে না, বিল্ডিং হচ্ছে না, ওই জায়গা থেকে কিন্তু খুব সহজে একটা রিটার্ন হবে। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনার যেসব জমিগুলো বেসরকারি খাতে আছে বা বিশেষ করে যেসব প্রকল্পগুলো আছে, আপনারা তো ভবন নির্মাণ করছেন বা ডেভেলপ করছেন, আমাদের প্রতিবেদক বলছিলেন যে সরকারি চেয়ে বেসরকারি আবাসন প্রকল্পগুলোর অবস্থা খারাপ, সেখানে এখনো ঠিকমতো হয়তো বাউন্ডারি দেওয়া হয়নি, রাস্তাঘাট তো হয়নি। এটিকে আপনারা কতটুকু এনকারেজ করেন বা আপনারা এইসব জায়গায় ভবন নির্মাণে যান কিনা বা কাগজ? না, এটা আমরা ডিসকাস করি। আমরা সেও তো জানবো। দর্শক তারা নিচ্ছে আবার ছোট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম ভূমির অপচয় নিয়ে। আমি একটু যেতে চাই আমার সহকর্মী রাহাত আপনার কাছে, আমরা এরপরে আমাদের দুজন অতিথির কথা বলবো। আপনি একটু বলবেন যে এই যে একটি সংকট, ভূমির যথেষ্ট ব্যবহার হচ্ছে না, যথেচ্ছ ব্যবহার হচ্ছে, এর উপায়, এখান থেকে সংকট থেকে বের হওয়ার উপায় কী হতে পারে? ছোট্ট করে বলুন, 20 সেকেন্ডে। আমরা নগর পরিকল্পনাবিদদের সঙ্গে কথা বলেছি, সরকারি বিভিন্ন সংস্থার সাথেও কথা বলেছি। সেক্ষেত্রে একটি আইন কিন্তু খসড়া আকারে নানা সময় প্রণয়ন হয়েছে, যেটি কৃষি জমি সুরক্ষা এবং ভূমি ব্যবহার আইন, যেটি কিন্তু আমরা দেখেছি যে 15-তে, 19-এ এবং সবশেষ 2024-এ সেটি সংশোধন করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মনে করি, যেহেতু আমার প্রতিবেদনে আমি দেখাচ্ছিলাম যে দেশে কৃষি জমির পরিমাণ কমছে, সেক্ষেত্রে কোন জমিতে আবাসন প্রকল্প হবে সেই বিষয়টি সরকারকেই নির্ধারণ করতে হবে সবার আগে। তাহলে হয়তোবা এই যে ভূমির যে আপনি বলেন কৃষি জমির উপরে আবাসন হবে কিনা এটি সিদ্ধান্ত নেওয়া দরকার, সেইটি আগে নিশ্চিত করা দরকার। তারপর সেই আবাসন প্রকল্প যেগুলো হচ্ছে, সেগুলোতে আমি বলছিলাম যে রাজুক আমার প্রতিবেদনে যে রাজুকে একটি বলেছিল যে 10 বছরের মধ্যে আবাসন প্রকল্পে সেখানে ভবন তুলতে হবে। আশরাফ ভাই বলল সেটা 4 বছরের মধ্যে একটি বিষয় রয়েছে। এই বিষয়টিতে যদি তারা আরো এটি বাস্তবায়ন দরকার, এটি বাস্তবায়ন। জি, রাহাত আপনাকে ধন্যবাদ। যে একটু আমি জানতে চাই আপনার কাছে, আপনি কি মনে করছেন এই সংকট থেকে আপনারা যদি ব্যবসায়ী ভবন ডেভেলপ করে থাকেন, কি করলে আপনাদেরও সুবিধা হবে, এই ভূমির ব্যবহারটাও হবে? এটা ডেফিনেটলি, এটা রাজুকের আমার কাছে যদি পরামর্শ চান, আমি মনে করি আমাদের রিহাবে রাজুক থেকে আমাদের 1000 প্লট দিয়ে দিক,
আমাদের 3 বছর টাইম দিয়ে দিক, আমরা 1000 প্লটে 3 বছরে আমরা বিল্ডিং বানিয়ে ফেলতে পারবো, যেটা এই 3 বছরে 1000 মানুষ আপনার সাধারণ মানুষ এই বিল্ডিং বানাতে পারবে না। এটা একটু সহজ করতে পারে, বিল্ডিংয়ের হাইট বাড়িয়ে দিতে হবে। মানে আপনি 5 কাঠার উপরে 6 তলা 5 তলা 3 তলা করে এই 15 কাঠার উপরে দেখা যাচ্ছে যে যায় আপনার 10-15টা ফ্যামিলি বাস করে। আপনার বিল্ডিংয়ের হাইট রাস্তা অনুযায়ী হাইট বাড়াই দিলে বিল্ডিং অত্যাধুনিক বিল্ডিং হবে। এক বিল্ডিংয়ে দেখা যাচ্ছে 20টা 30টা 40টা ফ্যামিলি পর্যন্ত আছে, আমাদের অনেক এরকম বড় বড় বিল্ডিংগুলোতে আছে। হাইট বাড়াইতে হবে, যদি আপনি আমাকে মোটা দাগে বলতে বলেন হাইট বাড়াইতে হবে। এটা রাজুকের মনিটরিং বাড়ায় প্রাইভেট সেক্টরে যারা ক্যাপেবল, রাজুক একটা তার মানদণ্ড আছে, আমরা তো রেহাবের মেম্বার, রাজুকের মেম্বার, আপনার রাজুকের আমাদের ক্যাপেবল অনুযায়ী একটা বরাদ্দ দিতে হবে এবং নির্দিষ্ট টাইম ফ্রেম দিতে হবে এবং রাজুক মনিটরিং করবে। তাহলে খুব দ্রুত বরাদ্দ বলতে কি? বরাদ্দ বলতে গেলে আমাদের এই কাজগুলো সুযোগ করে দিক, যে জমি বরাদ্দ করতে হবে। জমি বরাদ্দে যেটা আপনার এই কোম্পানিকে আমরা দিলাম, আপনি আমাদের বিল্ডিংটা বানিয়ে দেন। এবং দেখবেন সেখানে আপনি থাইল্যান্ড মালয়েশিয়ার কথা দেখেন, এখানে কিন্তু ব্যক্তির কিন্তু বাড়ি কিন্তু খুব কম, একই রকমের একই ডিজাইনের। আপনি থাইল্যান্ড গেছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর আপনি দেখেন সবগুলো কিন্তু প্রাইভেট সেক্টর থেকে হয়েছে। জি, আপনার আমাদের ধন্যবাদ দেশেও করতে হলে এটা করতে হবে। আপনার কাছে শেষ প্রশ্ন, আমরা যে এই ঢাকা, আপনি যেখানে বসবাস করেন বা আপনার যেখানে অফিস বা এই মূল ঢাকা আমরা যারা বলি, এই ঢাকা যে হারে মানুষ বসবাস করে, আপনি যারা ড্যাপে ঢাকাকে অনেক বিস্তৃত করেছেন, সেই ঢাকার চারপাশ কিন্তু এখনো খালি। সেদিকে পূর্বাঞ্চল, এদিকে আমরা যদি বলি বসিলা কিংবা এই কেরানীগঞ্জ, এই অঞ্চলগুলো কিন্তু খালি। সামগ্রিক মিলে মানে এই যে একটি সমন্বয় বসবাসের জায়গা অনুযায়ী, সেটি করতে আপনারা কি করতে যাচ্ছেন? এই ভূমির পর্যাপ্ত যাতে ব্যবহারটা বাড়ে, কি করতে পারবেন বলে মনে আমরা করেন? বলি যে আমাদের যেহেতু ল্যান্ড হাংরি কান্ট্রি, আমাদের অনেক জনসংখ্যা রয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে প্রথম হলো যে আমাদের প্লট বেস যে বিজনেস, প্রাইভেট সেক্টর হোক আর সরকার হোক, সরকারি সংস্থা হোক, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসে আমাদের ব্লক বেস ডেভেলপমেন্টের দিকে যেতে হবে। এবং ব্লক বেস ডেভেলপমেন্টের মাধ্যমে গেলেই কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়াল 3 কাঠা 2 কাঠা, এটা ডেভিয়েশনের পরিমাণ 100% প্লটের ডেভিয়েশন, কিন্তু আমরা কন্ডোমিনিয়াম বড় বড় ব্লকে যদি হয়, তাহলে আমরা এবার ডেপের মূল যে ফিলোসফি ছিল এই ব্লক বেস ডেভেলপমেন্টকে এনকারেজ করা, আমরা ইনসেন্টিভ দিয়েছি। আমাদের রিহেবের এন্টারপ্রেনিয়র যারা রয়েছে ভাইদেরকে বলতে চাই, আপনারা এরকম 5 কাঠা 10 কাঠা করে একটা ছোট ছোট ব্লক নিয়ে আসেন। আমাদের যে ডেপে ইনসেন্টিভ রয়েছে, প্রয়োজন হলে এর চেয়ে বেশি ইনসেন্টিভ বাড়ানোর জন্য আমরা সরকারের কাছে প্রস্তাব পেশ করব। কারণ আমাদের মূল দর্শন হলো আমাদেরকে কৃষি জমিকে এনিহাও রক্ষা করতেই হবে এবং রক্ষা প্রধানমন্ত্রী বারবার বলছেন। এবং শুধু বাংলাদেশ না, আমাদেরকে জেলা উপজেলা শহরে কিন্তু এভাবে আমাদের কৃষি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে আমাদের 5 ইয়ার প্ল্যানে যে আমাদের যে দর্শন রয়েছে যে আমাদের কম্প্যাক্ট টাউনশিপ তৈরি করার, সেই কম্প্যাক্ট টাউনশিপ তৈরি করা এবং আমার গ্রাম আমার শহরের মূল যে ধারণা ছিল এই যে কম্প্যাক্ট টাউনশিপ এবং নাগরিক সুবিধাতে বৃদ্ধি করা, এবং এটা যদি আমরা না করতে পারি এক সময় পরে কিন্তু আমরা ফুড ক্রাইসিসে পড়ে যাব, যেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রায় সময় বলে যে আমাদের অনেক জনসংখ্যা, আমাদের কোনো জমি পরিত্যক্ত অবস্থায় রাখা যাবে না, এনিহাও এটা চাষাবাদ করতে হবে এবং কৃষি জমিকে রক্ষা করতে হবে। এবং সে যদি করতে পারি তাহলেই কিন্তু আমরা এটা সম্ভব, আদারওয়াইজ কিন্তু আমরা এই কৃষি জমি দিন দিন কমতে থাকবে এবং আমরা ক্রাইসিসের দিকে দিন দিন দাবিত হতে থাকবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দীর্ঘক্ষণ ধরে যে ভূমির একদম পর্যাপ্ত ব্যবহার বা 1 ইঞ্চি জমিও যাতে কোনোভাবে অনাবাদিও না থাকে, আবার সেটি যাতে মানুষের ব্যবহার অনুপযোগী না থাকে, তা নিয়ে আমরা আমাদের সহকর্মী, সরকারের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, এমনকি যারা নগর পরিকল্পনা সবার মতামত শুনলাম, সবাই কিন্তু এই কথা বলছেন যে একদিকে যেমন দরকার কোন জমিটিতে কৃষি হবে এবং কোনটিতে মানুষ বসবাস করবে সেটি সবার আগে নিশ্চিত করা, সেই সিদ্ধান্তে পৌঁছানো, এবং একই সঙ্গে যাতে ভূমির পর্যাপ্ত ব্যবহারে ছোট ছোট প্লট আকারে না করে একসঙ্গে বড় বিল্ডিং করলে হয়তো ভূমির যে ব্যবস্থাপনা বা ব্যবহার এটি আরও বেশি বাড়বে। নিশ্চয়ই সেটির জন্য সবার নাগরিক যারা রয়েছে, সরকার প্রতিনিধি যারা রয়েছে, সংস্থা রয়েছে, সবাই মিলে নিশ্চয়ই আমরা সেই কাজটি করবো, তাহলেই বাংলাদেশের যে মোট ভূমি তার পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত হবে। দর্শক, সে প্রত্যাশা শেষ করছি আজকের এখন প্রকাশ। আপনারা এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউব এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV। শুভরাত্রি।